ব্যালট পদ্ধতি, ভোটাধিকার নিশ্চিত হোক চাই সকল প্রবাসী। সমাধান একটাই, পোস্টাল ব্যালট পদ্ধতি, গণতান্ত্রিক অধিকার, ভোট দিব প্রবাসী। সমাধান একটাই, পোস্টাল ব্যালট পদ্ধতি, ভোটাধিকার নিশ্চিত হোক চাই সকল প্রবাসী। আসসালামু আলাইকুম। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন টাইম জোন থেকে প্রবাসী ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজের লাইভ পডকাস্টে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আমার সালাম এবং শুভেচ্ছা। প্রবাস থেকে প্রথম ভোট লাইভ পডকাস্টের আজকের এই খুঁটিনাটি পর্ব নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রবাস থেকে বাংলাদেশের অনুষ্ঠিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকের এই প্রবাস থেকে প্রথম ভোট পডকাস্টের প্রথম পর্ব। আজকে আমরা এসেছি মালয়েশিয়াতে এবং আপনারা এই লাইভটি দেখছেন সরাসরি বাংলা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এর ফেসবুক পেজ থেকে এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এর মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকে। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং যারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ পডকাস্টটি শুনছেন সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কি আমাদের কথা, বিশেষ করে আমার কথা কি শুনছেন কিনা দয়া করে আমাদের কমেন্টে জানাবেন। এবং মালয়েশিয়ার তেমন কোনো শহরের নাম আমি খুব একটা জানি না, শুধু কুয়ালালামপুর, পুত্রজায়া এই দুইটা শহরের নাম আমি শুনেছি। তবে আপনারা কোন কোন শহর থেকে যুক্ত হচ্ছেন দয়া করে এখন আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং চেষ্টা করব আমরা আপনাদের কমেন্ট থেকেও আপনাদের প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রবাস থেকে প্রথম ভোট এই আজকের এই পডকাস্ট আয়োজনের মূল উদ্দেশ্য যদি আমি একটু প্রথমে ভূমিকা আপনাদেরকে বলি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দীর্ঘ 54 বছর পর এই প্রথমবারের মতো প্রায় 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসীরা এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। এই সুযোগটি খুব সহজেই আমরা পেয়েছি তা বলা যাবে না। একটা দীর্ঘ সময় আমরা জাতীয় নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনার পর একটা সিদ্ধান্তে এসেছে বাংলাদেশ নির্বাচন কমিশন যে ডাকযোগে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দিতে পারবেন। তবে এই বিষয়গুলো যতটা না সহজ বলা, তার থেকেও বেশি আমরা বুঝতে পারছি যে এই বিষয়গুলো নিয়ে এখনো জনসচেতনতা সেরকম ভাবে নেই। এখনো আমাদের প্রবাসীরা পোস্টাল ব্যালট কি এই বিষয়টা জানে না, কিভাবে ভোট দিবে, কিভাবে তাদের ভোট কাউন্ট হবে, তাদের প্রয়োগকৃত ভোট কতটা নিরাপদ, কতটা গোপনীয়, কখন বাংলাদেশে পৌঁছাবে, সেই ভোটটা কিভাবে আসনের সাথে সমন্বয় হবে, কিভাবে ভোটদানের জন্য তিনি ভোটার হিসেবে বিবেচিত হবেন, এই বিষয়গুলো এখন আমাদের প্রবাসীরা জানেন না। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় কথা বলবো। আমি আসলে খুবই এক্সাইটেড। আজকে আমাদের প্রথম পর্বের প্রথম আলোচনায় পেয়েছি দুইজন খুবই ট্যালেন্টেড ব্যক্তি, আমার খুব প্রিয় মানুষ। আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে প্রকৌশলী মোহাম্মদ আনামুল হক ভাই। আনাম ভাই আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য। এছাড়া আমাদের সাথে আছেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক জনাব ফরহাদ হোসেন ভাই। ফরহাদ ভাই আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই, থ্যাংক ইউ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ আমাদেরকে ইন করার জন্য এবং আপনারা যে এত ভালো একটা উদ্যোগ নিছেন যে প্রবাসী ভোটটা কিন্তু এবার প্রথম হচ্ছে বাইরে থেকে। সো এটার জন্য অনেক অ্যাওয়ারনেস দরকার, অনেক প্রচার দরকার, কারণ অনেকেই ফুল প্রসেসটার জন্য একদম নিউ। সো আপনারা যে উদ্যোগটা নিছেন প্রবাসী ভোট সহায়তা সেল, আশা করি এর মাধ্যমে অনেক প্রবলেমের সমাধান হবে। প্রবাসীরা জানতে পারবে কিভাবে ভোট প্রসেসটা হবে, ফুল প্রসেসটা কিভাবে হবে। এই উদ্যোগের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের এই পডকাস্টটির আয়োজনে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া টিম, কিন্তু এর সার্বিক সহযোগিতায় আছে প্রবাসী ভোট সহায়তা সেল। এই সেলের ফেসবুক পেজের লিংক আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা এই সেলের পেজটিকে লাইক দিয়ে আপনারা সকল ধরনের পোস্টাল ভোট সংক্রান্ত এবং প্রবাসী ভোট সংক্রান্ত সকল তথ্য আপনারা জানতে পারবেন। আমরা একটু ছোট করে আমাদের দুইজন অতিথির পরিচয়টা ছোট করে জেনে নেব। তার আগে আমার পরিচয়টা দিই। আমি বর্তমানে বেলজিয়ামের ব্রাসেলস শহর থেকে যুক্ত হয়েছি। আমার নাম ওমর ঢালি। আমি কাজ করছি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।
এছাড়া এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একজন কেন্দ্রীয় সদস্য। তো আমি প্রথমে একটু আনাম ভাইয়ের কাছে জানতে চাইবো আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ছোট করে বলতেন। আবারও ধন্যবাদ। আমার পরিচয় যদি শুরু করি, আমার জন্ম কুমিল্লাতে, কুমিল্লার হোমনা থানা থেকে। আমার বেড়ে ওঠা লেখাপড়া হচ্ছে গিয়ে ঢাকা বাড্ডাতে। ইউনিভার্সিটি ছিলাম আমি বুয়েট থেকে গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। তারপর জব শুরু করি সিমেন্সে। সবসময় রাজনীতির খুব কাছে ছিলাম, কিন্তু কখনোই রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলাম না। মালয়েশিয়াতে আছি 2014 সাল থেকে, এখানে প্রায় 11 বছর হলো। এখানে 24-এর গণ অভ্যুত্থানকে আমরা প্রবাস থেকে যেভাবে সম্ভব সর্বতভাবে আমরা সমর্থন করি, আমরা এখানে কাজ করেছি প্রবাস থেকে। সেই বিপ্লবেরই বা আন্দোলনের গণ অভ্যুত্থানেরই পরবর্তী ধাপে যখন নাকি আমরা জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি হলো, আমরা সেই প্রতিটা ধাপেই অংশগ্রহণ করেছি। এটা বিবেকের তাড়না থেকে, কারণ আমরা চাই যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গড়ার তাগিদ থেকেই এই 45-46 বছর বয়সে রাজনীতিতে সংযুক্ত হওয়া। এবং আমি এখানে মালয়েশিয়ান ডায়াসপোরা অ্যালায়েন্স, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ান চ্যাপ্টারের আহ্বায়ক হিসেবে আছি। আমি চেষ্টা করব বাংলাদেশিদের জন্য, প্রবাসীদের জন্য, প্রবাস থেকে হলো কাজ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আনাম ভাই। এখন একটু ছোট করে পরিচয় পর্বটা আমি ফরহাদ ভাইকে একটু বলবো আপনার পরিচয়টা আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরার জন্য। জি, থ্যাংক ইউ ওমর ভাই। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসাইন। আমি আমার জন্ম বাংলাদেশের ভোলাতে। তারপর আমার পড়াশোনা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট করে আমি মালয়েশিয়াতে আন্ডারগ্রেড করতে চলে আসি। ইউনিভার্সিটি অফ মালায়া থেকে আমি ইকোনমিক্সে আন্ডারগ্রেড করি এবং ওখান থেকে আমি মাস্টার্স করি। পড়াশোনার পাশাপাশি আমি ইউনিভার্সিটি ব্যাচেলার থেকেই আমি মালয়েশিয়ায় কিছু ব্যবসা করার ট্রাই করি। তখন থেকেই ব্যবসায়ী হয়ে আসি আর কি। সো আমি মূলত এই মুহূর্তে ইন্টেরিয়ার এবং কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছি, যার ভিতরে আমরা কিভাবে এটাকে ডিজিটালি এবং অটোমেশনকে ইউটিলাইজ করে এই সেক্টরটাকে আগানো যায় সেটা নিয়ে মালয়েশিয়ায় কাজ করতেছি। বিসাইডস আমরা সবসময় রাজনীতি থেকে, এনাম ভাই যেটা বললো, রাজনীতি থেকে দূরে ছিলাম না। আসলে আমাদের একটা ইন্টারেস্ট আসে নাই কখনো, কারণ ওখানে আমাদের ইন্টারেস্টের সাথে যাচ্ছিল না। আমরা যেভাবে রাজনীতিটা গতানুগতিক ভাবে হয়ে আসছিল, আমরা ওখানে আমাদের ফিল্ডটা দেখি নাই। বাট 5ই আগস্টের পরে আমরা একটা নতুন বিকল্প দেখে আমরা অনেকটা ইনফ্লুয়েন্স হয়ে সবাই রাজনীতি নিয়ে বুঝতেছি, দেশ নিয়ে ভাবতেছি, যার কারণে এখন আমরা এনসিপি কে একটা বিকল্প হিসেবে দেখতেছি। সেই হিসাবে আমি বর্তমানে এনসিপি মালয়েশিয়াতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের দর্শকদের জন্য প্রথমেই আমি আমাদের প্রবাসী ভোট সংক্রান্ত যেই ছোট্ট একটা ব্যাখ্যার বিষয় আছে সেটা আমি একটু আপনাদের সকলের উদ্দেশ্যে সামনে তুলে ধরছি। বিশেষ করে আপনি প্রবাস থেকে ভোট দেওয়ার বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন প্রায় 1 মাস আগেই ঘোষণা দিয়েছেন যে নভেম্বরের কোনো একটা সময়, বিশেষ করে নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশন আমাদের প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য একটি অ্যাপ তারা উন্মোচন করবেন, যে অ্যাপটির নাম হচ্ছে পোস্টাল বিডি অ্যাপ। এই অ্যাপটি আপনি অ্যাপল স্টোর এবং প্লে স্টোরের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি নিবন্ধনের আওতায় এসে ভোটার হিসেবে বিবেচিত হবেন। আমি আমাদের দর্শকদের জন্য এখন সামনে একটু তুলে ধরছি আমার স্ক্রিনটা, যার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে প্রবাসী ভোটের পুরো পদ্ধতিটা আসলে বর্তমানে কিভাবে পরিচালিত হবে। আমার টেকনিক্যাল টিমকে একটু রিকোয়েস্ট করবো আমাদের স্লাইডটাকে আমাদের দর্শকদের জন্য সামনে তুলে ধরার জন্য, এবং সেটা আমাদের সামনে যদি চলে আসে এখন আমরা দেখতে পাবো। প্রবাস থেকে যুক্ত হওয়ার জন্য প্রথমেই আপনার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রবাসী ভোটারদের সকলের জন্যই একটা জাতীয় পরিচয়পত্র নম্বর। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লো চার্ট।
যেখানে আপনি যদি একদম প্রবাসী হয়ে থাকেন প্রথমেই আপনাকে এনআইডি নম্বর থাকতে হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে আমার এনআইডি নম্বর কি পুরনো বা নতুন, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার এনআইডি নাম্বারটি যদি অনেক পুরনো হয়, যেটা 2008 সালে করা, অথবা আপনার এনআইডি নাম্বারটি যদি স্মার্ট কার্ডের নাম্বারও হয়, যেটা 9 সংখ্যার বা 11 সংখ্যার, তাতেও কোনো সমস্যা নাই। শুধুমাত্র আপনার এনআইডি নাম্বার সেটা পুরনো হোক নতুন হোক একটা নাম্বার হলেই আপাতত চলবে। আপনার যদি এনআইডি থাকে তাহলে আপনি নভেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, যদিও আমরা এই নিবন্ধন প্রক্রিয়াটিকে আরো কয়েক মাস আগে শুরু করার ব্যাপারে অনেক বেশি কথা বলেছিলাম, অনেক আওয়াজ তুলেছিলাম, যদিও সেটা সম্ভব হয়নি, তবে আমরা আশা করছি নভেম্বরে এই পোস্টাল বিডি অ্যাপ টি লঞ্চ হবে। এই অ্যাপটি লঞ্চ হলে আপনি পোস্টাল ব্যালটটি আপনার ঠিকানায় প্রাপ্তির জন্য আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটি ধাপ আপনাকে পাড়ি দিতে হবে। সেখানে প্রথমেই আপনাকে একটি বিদেশি ফোন নাম্বার দিতে হবে। এরপর আপনি আপনার যে ঠিকানা, যে বর্তমানে বিদেশে আপনি যেখানে অবস্থান করছেন, অর্থাৎ যেই ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটি আসবে সেই ঠিকানাটি আপনি উল্লেখ করবেন। এরপর আপনি একজন ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এবং অ্যাপের মধ্যে শো করবে যে আপনি পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য অপেক্ষায় আছেন। পোস্টাল ব্যালটটি নির্বাচন আয়োজনের প্রায় 1 মাস আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি ভোটারের ঠিকানায় সেটা পাঠিয়ে দেবেন বাংলাদেশ ডাকযোগের মাধ্যমে, এবং আপনার বাসায় পোস্টাল ব্যালটটি আসার পর আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি পোস্টাল ব্যালটটি পেয়েছেন এটার প্রাপ্তি স্বীকার করবেন। স্বীকার করার পর আপনি অপেক্ষা করবেন বাংলাদেশে অনলাইনে আমাদের প্রার্থী তালিকা প্রকাশের জন্য। তো যেই দিন নির্বাচন কমিশন প্রার্থী প্রকাশ করে ফেলবেন এবং আপনি আপনার অ্যাপের মধ্যেও একটি নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার নির্বাচনী এলাকায় ভোটারের যে প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছে, এবং আপনি তাদের তালিকা দেখে আপনি আপনার পছন্দের মার্কায় ভোট দিয়ে তাকে প্রতীক সম্বলিত ভোট ব্যালটে আপনি প্রদান করবেন। সেখানে একটা বিষয় উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ, এমন একটা ব্যালট পেপার আমরা আগে কখনো দেখিনি, বিশেষ করে আমাদের প্রবাসীরা তো নাই, বাংলাদেশের মানুষও কখনো এই ধরনের ব্যালট পেপার আগে কখনো দেখে নাই। এই ব্যালট পেপারটি হবে শুধুমাত্র প্রতীক সম্বলিত, অর্থাৎ বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল প্রায় মনে হয় 56 থেকে 58টা বা 59টার মতন রাজনৈতিক দল আছে, তাদের যতগুলো প্রতীক আছে সেই প্রতীক সম্বলিত একটি বড় ব্যালট নির্বাচন কমিশন আমাদের প্রবাসীদেরকে পাঠিয়ে দেবেন এবং সেখানে কোনো নাম উল্লেখ থাকবে না। তো আপনাকে যেটা করতে হবে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে গিয়ে আপনাকে দেখতে হবে আপনার নির্বাচনী এলাকায় নির্বাচনী আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার মূল্যবান ভোটটি প্রদান করার জন্য। এরপর নির্বাচন কমিশন থেকে আসা একটি ফেরত খামের মধ্যে আপনি আপনার ব্যালটটিকে সুন্দর করে ভাঁজ করে নির্দেশনা অনুযায়ী আপনি সেটা তৈরি করে ফেলবেন এবং এই খামটি আপনি আপনার নিকটস্থ ডাকঘরে আপনি পোস্ট করে দেবেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, আপনাকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদেরকে এমবেসির সাথে কোনো ধরনের লিঙ্ক করতে হবে না, অর্থাৎ এমবেসিকে কখনো এখন পর্যন্ত আমরা যুদ্ধ জেনেছি এমবেসিকে আপনাকে এই বিষয়ে কোনো অবগত করতে হচ্ছে না বা এমবেসির ঠিকানাও আপনাকে পাঠাতে হবে না। আমরা যতদূর এখন পর্যন্ত শুনতে পেরেছি বা প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন যে ফেরত খামটি পাঠাবে সেই খামের মধ্যেই একটি ঠিকানা থাকবে, যে ঠিকানায় সরাসরি এই ভোটটি এই ব্যালটটি চলে যাবে ঢাকাতে বাংলাদেশ ডাক বিভাগের অফিসে। একটি ব্যালট আনা নেওয়ার করার জন্য বাংলাদেশ সরকারের প্রায় 700 টাকা খরচ ধরা হয়েছে, অর্থাৎ এই টাকাটি রাষ্ট্র বহন করছে। এই সরকার এই খরচটি বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে, আমাদের প্রবাসী বা ভোটারের পক্ষ থেকে কোনো খরচ বহন করতে হবে না। এরপর আপনি অপেক্ষা করবেন আপনার ভোটটি বাংলাদেশের নির্বাচনের যখন ভোট শেষ হয়ে যাওয়ার পর বিকাল 5টা থেকে রাত 11টার মধ্যে যখন বেসরকারি ফলাফল গণনা শুরু হয় তখন আপনার ভোটটি সমন্বয় করা হবে। তো এই হচ্ছে ছোট্ট বিষয়, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, তবে আমরা আজকে মালয়েশিয়ার বাস্তবতা এবং মালয়েশিয়ার অভিজ্ঞতাগুলো শুনতে চাই। তো আমি এখন একটু ছোট্ট একটা প্রশ্ন করব আমাদের অতিথিদেরকে। তার আগে আমি আমার টেকনিক্যাল টিমকে বলবো যে আমাদের এই স্লাইডটা এখন এখান থেকে যদি আমরা সরাই ফেলি আর আমাদের সবাইকে এক স্টেজে ঝুলিয়ে নিয়ে আসা যায় তাহলে সবচেয়ে ভালো হয়, পাশাপাশি স্টেজে, তাহলে হ্যাঁ। সো প্রথমে আমার প্রশ্ন তাহলে এনাম ভাইয়ের কাছে। এনাম ভাই, আপনি তো মালয়েশিয়াতে আমার মনে আছে আমরা যখন আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নেব এই প্রতিপাদ্য নিয়ে যখন আমরা একটা প্রবাসীদের মধ্যে যে একটা আলোড়ন তৈরি হয়েছিল, একটা আন্দোলন শুরু হয়েছিল, তখন তো আপনারা সংবাদ সম্মেলন করেছেন, প্রবাসীদের সাথে কথা বলেছেন। তো এই পোস্টাল ব্যালটের বিষয়ে বা অন্যান্য ভোটদান পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রবাসীদের কাছ থেকে কেমন ফিডব্যাক পেয়েছেন বা এই বিষয়ে আপনার মন্তব্য কি, একটু এনাম ভাইয়ের কাছ থেকে প্রথমে শুনতে চাই। ধন্যবাদ ডালি ভাই। আমরা মালয়েশিয়ান চ্যাপ্টার আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকতে।
সেক্ষেত্রে আমি যদি এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যদি আরেকবার কিছু ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রবাসীদের ভোটাধিকার এটা ছিল 1972-এর যে অধ্যাদেশ ছিল, সেটা 27-এর 1-এ আমাদের প্রবাসীদের ভোটাধিকারকে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 2008 সালে সেটা আইনে পরিণত করা হয়। আইনে পরিণত হওয়ার পরও 2008 থেকে 2024 বা 25 পর্যন্ত এখন পর্যন্ত প্রবাসীরা গত 17 বছরে ভোট দিতে পারেনি। এটা খুবই দুঃখজনক। এটা হচ্ছে কি রাষ্ট্রের এক্ষেত্রে অনাগ্রহ হচ্ছে এটা অন্যতম কারণ। বিপ্লব পরবর্তী সরকার যে 24-এর যে সরকার আসলো, সেই সরকার আমাদের এই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছে। তো সেই সম্মতির পিছনে থেকে আমরা অনবরত আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছি এবং আমাদের সংবাদ সম্মেলন করেছি। আমরা হচ্ছে কি সর্বপ্রথম সংবাদ সম্মেলন করি মালয়েশিয়া এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স পক্ষ থেকে, সেটা হচ্ছে কি 21শে জুন আমরা সংবাদ সম্মেলন করি যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার এটা বাস্তবায়ন করতে হবে এবং কোন প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে এবং কিভাবে বাস্তবায়ন করতে হবে তার সমস্ত কিছু আমরা রোডম্যাপ নির্বাচন কমিশনের কাছে চাই। আমাদের এটা সৌভাগ্য বলতে হবে যে নির্বাচন কমিশন জুন মাসের শেষের দিকে সর্বপ্রথম প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয় এবং সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে হচ্ছে গিয়ে এনসিপি বাংলাদেশের যে সেন্ট্রাল কমিটি, ওনারাও 30শে জুলাই নির্বাচন কমিশনের সাথে দেখা করেন এই প্রবাসীদের ভোটাধিকারকে কিভাবে বাস্তবায়ন করা যায়। কারণ ওনারা নীতিগতভাবে তো আমরা অনেক আগে সম্মত হয়েছিলাম, 2008 থেকে হচ্ছে এটা আইনে পরিণত ছিল, কিন্তু বাস্তবায়নটা কিভাবে হবে সে ব্যাপারে এনসিপির সেন্ট্রাল কমিটি নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেন। সেটা 30শে জুলাই নাহিদ ইসলাম যে ওনার সাথে সাক্ষাৎ করেন এবং কিভাবে এই প্রক্রিয়াগুলোকে স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করা যায় সেগুলো নির্বাচন কমিশনের কাছে জানতে চান এবং ফলো আপ জানতে চান। এখন প্রবাসীদের এই ভোটাধিকারের ব্যাপারে হচ্ছে কি এনসিপি শুরু থেকেই এটা সোচ্চার ছিল এবং ভোটাধিকারের পক্ষে অনবরত কাজ করে গেছে এবং আমরা চেষ্টা করব যে মালয়েশিয়াতে যেসব প্রবাসীরা আছে সবাই যেন এই পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেই ব্যাপারে যত রকমের প্রচারণা সম্ভব আমরা এনসিপির পক্ষ থেকে আমরা সেটা চালিয়ে যাব, যাতে প্রত্যেকটা প্রবাসী যেন তার ভোটাধিকার, তার যে নাগরিক অধিকার, তার সাংবিধানিক অধিকার যে প্রয়োগ করতে পারে। ধন্যবাদ আনাম ভাই। আমি যাবো একটু ফরহাদ ভাইয়ের কাছে। মালয়েশিয়া তো বাংলাদেশের একটা বড় শ্রমবাজার এবং আমরা যতদূর জানি 90-এর দশক থেকে বাংলাদেশ থেকে অনেক দক্ষ কর্মী ভাইয়েরা মালয়েশিয়াতে এসে কাজ করছেন। এই পরবর্তী সময়ে প্রায় নানা সমস্যার কারণে কিন্তু বিভিন্ন সময় আমাদের শ্রমবাজারটা বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে আবার কূটনৈতিক প্রচেষ্টায় বিভিন্ন সময় আবার তা ওপেন হয়। এখন পর্যন্ত আমরা যতদূর জানি একটা বড় সংখ্যক, প্রায় 1990 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যদি একটা হিসাব দেখা হয় যে প্রায় মনে হয় 10 লক্ষেরও অধিক আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন সময় মালয়েশিয়াতে গিয়েছেন, আবার তারা হয়তো ফিরে এসেছেন। তো একটা বড় জনশক্তি এবং বাংলাদেশি একটা বড় কমিউনিটি মালয়েশিয়াতে আছেন এবং ফরহাদ ভাই আপনি নিশ্চয়ই মালয়েশিয়াতে আমাদের প্রবাসী ভাইদের সাথে বিভিন্ন সময় সাংগঠনিক ভাবে এছাড়াও এই সংগঠনের বাইরে গিয়েও হয়তো তাদের নানা সমস্যা, তাদের নানা বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তো আপনার কাছে একটু জানতে চাই, ভোট অধিকার যে এখন প্রবাসীরা পেল এবং মালয়েশিয়ার বিশেষ করে আমাদের মালয়েশিয়ার ভাইরা যখন তারা ভোটাধিকার পাচ্ছে, তারা তো রাজনৈতিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করছে এবং এই সুযোগটা আসছে, এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন এবং তাদের আসলে মতামতগুলো কি, তারা কোন পদ্ধতিতে ভোট দিতে চান বা তাদের আসলে আশা আকাঙ্ক্ষা বা চাওয়া গুলো কি, এটা যদি একটু ছোট করে বলতেন। ধন্যবাদ ভাই। জি ধন্যবাদ উমর ভাই। আসলে প্রবাসী বলতে আমরা একটা পারসেপশন যদি দেখি, সবাই মনে করে প্রবাসীদের কাজ হলো দেশ থেকে বাইরে যাবে, কাজ করবে, দেশে টাকা পাঠাবে, মানে রেমিটেন্স। আমরা তাদেরকে সম্মান দিয়ে রেমিটেন্স যোদ্ধা বলি। বাট আপনি যদি একটু ভাবেন যে আসলে কি প্রবাসীদের কাজ কি শুধু রেমিটেন্স পাঠানো? তারা তো একটা দেশে আসে, আসার পরে একটা সার্টেন টাইম পরে কিন্তু তারা ফেরত যাবে আবার দেশে। আর তারা যে প্রতিদিন কাজ করে, কাজের পরে কাজের বিরতি দেয় যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টাও দেখবেন তারা ফোনে ঢুকে দেশের নিউজ দেখে, রাজনীতি কি হইলো, দেশের ভবিষ্যৎ কি, তারপরে তারা তাদের আশেপাশে দেখে। যেমন ধরেন মালয়েশিয়াতে সব প্রবাসীদেরই বলতে শোনা যায় যে আমাদের বাংলাদেশ মালয়েশিয়ার এক সময় কি ছিল,
মালয়েশিয়ার লোকজন বাংলাদেশে পড়তে যাইতো, অনেক হিস্টোরি এরা মালয়েশিয়ানদের কাছে শোনে যে এক সময় আমাদের ছেলেমেয়েরা এখানে বাংলাদেশে মেডিকেল পড়তে যাইতো, এক সময় আমরা এরকম গরিব ছিলাম। সো প্রবাসীরা সবসময় বলে এই একটা দেশ কিভাবে এত আগায় গেল, আর সবসময় বলে আমাদের দেশের এই অবস্থা কেন, সবসময় এরা একটা হাহাকার থাকে তাদের মধ্যে। তো দেশ নিয়ে কিন্তু যখন তারা দেশ থেকে যখন বের হয়, দেশ নিয়ে তারা যারা দেশে থাকে তাদের থেকে কয়েক গুণ বেশি ভাবে যদি আমরা দেখি, কিন্তু ভাবলেও তারা ভোট দিতে পারতো না। ভোট দিতে না পারাটা কিন্তু এক ধরনের তাদের প্রতি আমি মনে করবো ডিসক্রিমিনেশন ছিল, কারণ তারা দেশের অর্থনীতিতে অবদান করবে কিন্তু তারা তাদের নেতা নির্ধারণ করতে পারবে না, কারণ তাদেরও তো অনেক দাবি অনেক কিছু থাকে দেশের নেতার প্রতি, দেশের রাজনীতির প্রতি, সরকারের প্রতি। সো সেই ক্ষেত্রে যখন এই প্রথমবার আমি বলবো যে আমাদের এনসিপির একটা বড় অবদান ছিল। প্রবাসী থেকে আমরা এনসিপিতে যারাই যোগ দিছি বলবো আমরা রাজনীতি কেন করবো, আমরা তো ভোটই দিতে পারবো না, তাই না? তাহলে রাজনীতি করে লাভ কি? আমাদের আগে ভোটার অধিকারটা আগে নিশ্চিত করতে হবে, নাহলে আমি এখানে বসে বসে যতই রাজনীতি করি আমার নিজের ভোটটাই দিতে পারবো না, আরেকজনকে ভোট দিতে বলতে পারবো না, তাহলে এটা তো হইতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের এনসিপি প্রথম থেকেই মালয়েশিয়া আমাদের সবার গোল ছিল যে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যার মাধ্যমে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিছি। এবং আমরা সেন্ট্রাল থেকে আমাদের এখান থেকে সবাই, আমাদের এনাম ভাই যখন এনসিপি, ওখানে আলাউদ্দিন ভাই ছিল সেন্ট্রাল থেকে, সবাই মধ্যে আমাদের একটাই ছিল যে প্রবাসী ভোটাধিকারটা কিভাবে নিশ্চিত করা যায়, যার ক্ষেত্রে এটা অবশ্যই যখন এখন বাস্তবায়ন হচ্ছে সব প্রবাসীদের মধ্যে একটা ইতিবাচক প্রতিক্রিয়া আসছে ফর শিওর। এবং সবাই এখন রাজনীতি নিয়ে আরো অনেক আগ্রহ হয়ে গেছে এবং তারা মনে করতেছে এবার তো আমি ভোট দিতে পারবো। তার মানে এখন তারা দেশ নিয়ে, রাজনীতি নিয়ে যখনই কথা হবে তাদের মধ্যে দেখবেন 2-3 জন বসবে, এখন সবাই দেশ নিয়ে কথা বলে যে এবার মনে হয় দেশে ভালো কিছু হতে যাচ্ছে, এবার মনে হয় বিকল্প কিছু হতে যাচ্ছে। তার বাইরে একটা প্রবলেম আছে, যেটা হলো যেহেতু প্রসেসটা প্রথম, এটার প্রসেসটাকে নিয়ে অনেক আমাদের অ্যাওয়ারনেস মানে সচেতনতা কিভাবে ফুল প্রসেসটা হবে এটা নিয়ে তাদের মধ্যে অনেক কিউরিওসিটি আছে, অনেক তাদের মধ্যে অনেক মানে ইনফরমেশনের অভাব আছে, যেটা আমাদেরকে সলভ করতে হবে। যেমন আপনি একটা উদ্যোগ নিয়েছেন, আমরাও এখানে এনসিপি থেকে নানানভাবে কার্যক্রম চালাচ্ছি এবং আমরা হাই কমিশনকেও আস্তে আস্তে বলবো যে হাই কমিশন থেকেও কিভাবে প্রবাসীরা কিভাবে ভোট দিবে, এটা যেই দলেরই হোক, প্রবাসী সে যেই মার্কাই ভোট দেখ, বাট কিভাবে ভোটটা দিতে হবে হাই কমিশনও যাতে তাদেরকে ইনফরমেশন দিয়ে বিভিন্নভাবে সহায়তা করে। থ্যাংক ইউ। ভাই, আপনি আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে টাচ করেছেন, যেটা আসলে খুবই এসেনশিয়াল আমাদের এই প্রথমবারের মতো ভোট আয়োজনকে সফল করার ব্যাপারে। আয়োজনের অনেক ডাকঢোল আমরা শুনছি, ভেতরে ইলেকশন কমিশন অনেক কিছু করছে, কিন্তু এই বিষয়গুলোকে সহজভাবে আমাদের প্রবাসীদের কাছে তুলে ধরার জন্য খুব একটা আয়োজন আমরা লক্ষ্য করছি না। এবং প্রবাসী ভোট সহায়তা সেলটা আসলে এই কারণেই তৈরি করা, আমাদের প্রবাসীদেরকে জানানো। আমি একটু এনাম ভাইয়ের কাছে যাব। ভাই, আপনারা তো প্রবাসে, বিশেষ করে মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাদের সাথেও তো কোলাবোরেট করে আপনারা কাজ করছেন এবং তাদের সাথেও তো আপনাদের যোগাযোগ আছে। আপনি বলেছেন 5ই আগস্টের সময় থেকে আপনারা অন্যান্য প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠন বা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তো নিশ্চয়ই আপনারা আয়োজন করছেন বা তাদের সাথে কথা বলছেন। ভোট নিয়ে আসলে তাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন, আর পোস্টাল ব্যালটের কোনো খুঁটিনাটি বা সমস্যা বা এই বিষয় নিয়ে আমাদের প্রবাসীদের মধ্যে কি মানে তাদের প্রশ্নগুলা কি এই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাকে, বিশেষ করে প্রশ্ন এবং তাদের মধ্যে জানার গ্যাপটা আসলে কোথায় বলে আপনি মনে করেন? জি ডালি ভাই, আমরা হচ্ছে কি মালয়েশিয়া থেকে সমস্ত রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে অন্যতম ছিল যে জুলাই ঐক্য পরিষদের ব্যানারে আমরা জুলাইয়ের যেসব আমাদের হিরোরা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা সমস্ত রাজনৈতিক দলের ব্যানারে একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং নিজেদের জুলাই আন্দোলনে যত রাজনৈতিক দল আমরা একই প্ল্যাটফর্মে আন্দোলনে ছিলাম তারা একসাথে বসেছিলাম। এটা হচ্ছে কি আমাদের একটা সৌহার্দ্যতা। আচ্ছা। আর মালয়েশিয়াতে হচ্ছে কি আমরা যেমন নির্বাচন কমিশন 14 সেপ্টেম্বর মালয়েশিয়াতে একটা প্রোগ্রাম করে প্রবাসীদের সাথে ভোট নিয়ে মত বিনিময় এবং অনেকটা হচ্ছে গিয়ে বিস্তারিত যেটা যে আলোচনা যে কিভাবে ভোটটাকে আমরা প্রবাসী থেকে কিভাবে ভোটটাকে এটা পরিচালনা করা যাবে, বাস্তবায়ন করা যাবে। সেক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন কনসার্ন গুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের সাথে শেয়ার করেছি। যেমন আমার ব্যক্তিগত একটা অন্যতম কোশ্চেন ছিল যে লজিস্টিক সাপোর্টটা, এটার কারণ হচ্ছে যে আমাদের টোটাল ভোটার হচ্ছে গিয়ে 12,34,00,000 আর শুধু প্রবাসী ভোটার হচ্ছে গিয়ে 1,37,00,000। তো এটা অলমোস্ট 11%।
11% ভোটার আমরা প্রবাসে থাকি। এটা একটা বিশাল একটা অংশ আমরা এতদিন ইগনোর করতাম। এখন এই 1 কোটি যেটা হচ্ছে যে 1,34,00,000 ভোটার যদি ব্যালটের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে চায়, নির্বাচন কমিশনের সেই পরিমাণ লজিস্টিক ক্যাপাবিলিটি আছে কিনা। নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সেই ব্যাপারে ক্যাপাবল এবং তারা সেই ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। এখন মালয়েশিয়াতে আমাদের যে সমস্যাটা এখন হচ্ছে কি, পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীরা এক এক দেশে এক একটা স্ট্রাকচার। যেমন ইউরোপে হচ্ছে একজন প্রতিটা প্রবাসীরই একটা নিজস্ব ঠিকানা থাকে, কিন্তু মালয়েশিয়া যেমন শ্রমিক প্রধান এরিয়াগুলোতে, যেমন মালয়েশিয়া প্লাস মিডল ইস্টে শ্রমিকদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে না। এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং, যে আমরা সেই জিনিসগুলো ওনাদেরকে আস্ক করেছিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা চেষ্টা করব শ্রমিকরা বা আমাদের এখানে যেসব প্রবাসী বাইরে আছে তারা যাতে এই লজিস্টিক এবং এই পোস্টাল ব্যালট কিভাবে ওনারা রিসিভ করবে এবং কিভাবে এটা বাস্তবায়ন, এটা আবার রিটার্ন করবে, সেটা যেন ওনাদের জন্য সহজ হয়। সেই ব্যাপারে আমরা বিভিন্ন কর্মশালা আগামীতে অংশগ্রহণ করব এবং আমাদের পরিকল্পনাতে এটা আছে। আমরা একটা টিম গঠন করেছি মালয়েশিয়াতে, যারা হচ্ছে এই বোর্ডটা কিভাবে বাস্তবায়ন করবে এবং কিভাবে সহজভাবে এটা করা যায়। আমাদের একটা টিম এটা কন্টিনিউয়াস কাজ করবে। আমরা এখনো নির্বাচন কমিশনের অ্যাপস এর অপেক্ষায় আছি। সেই অ্যাপসটা যখন নাকি আমরা লঞ্চ করবে, আমাদের টিম ফুল ফেজে এটার জন্য কাজ করবে। ধন্যবাদ। ফরহাদ ভাই, আপনার কি মতামত? এই যে লজিস্টিক্স এর যে চ্যালেঞ্জটা আছে, এটা আমাদের ইউরোপেও কিছু কিছু দেশে কিন্তু বিদ্যমান, বিশেষ করে এছাড়া আমাদের মধ্যপ্রাচ্যের বিষয়টা আছে, এটা কতটা সমস্যা হতে পারে আমাদের প্রবাসীদের জন্য? তো পোস্টাল ব্যালট ছাড়া আর অন্য কোন প্রক্রিয়াও কি আপনারা প্রস্তাব করেছিলেন কিনা যখন এটা নিয়ে আলোচনা হয়? আসলে আমরা প্রথমত একটা জিনিস ভাবছিলাম যে জিনিসটাকে ফুললি ডিজিটালাইজ করা যায় কিনা, মানে অ্যাপের মাধ্যমে যদি ভোটটাও দেওয়া যায়। বাট ওখানে একটা চ্যালেঞ্জ আছে। সো ওইটা হইলে হবে কি, তখন আপনার কিছু এটা কিছু ভিতরে কিছু কারচুপি হইতে পারে আর কি, যার কারণে আপনার এই পোস্টালটাকে এখন পর্যন্ত যথাযথ যৌক্তিক মনে হচ্ছে। বাট এটাকে কন্ট্রোল করাটার একটা মেইন চ্যালেঞ্জ হলো টাইমটা। মনে করেন আপনি পোস্টটা আসবে, আবার এটা পূরণ করে পাঠাবে। সো এই টাইমটার মধ্যে অনেক সময় দেখা গেছে একজনের কাছে আসলো, সে জানলো না, দেখলো না, লাস্ট মোমেন্টে পাঠাইলো। এই যে 700 টাকা আমাদের দেশ খরচ করতেছে নির্বাচন কমিশন, এটা কিন্তু সঠিক সময় না হইলে এই 700 টাকাও জ্বলে গেল, প্রবাসীর ভোটটাও কিন্তু জ্বলেই গেল। সো এই টাইমটাকে কিভাবে রিডিউস করা যায়, এটা নিয়ে আরো ভাবতে হবে আর কি। আমরাও ভাবতেছি। যেমন এখানে আমাদের একটা হলো কি, যে অ্যাপটা যে ঢিলে হচ্ছে এখন, এই যে অ্যাপটা কিন্তু এখনো ডাউনলোড করা যাচ্ছে না, অ্যাপ স্টোরে নাই। সো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তাহলে কি আদৌ নির্বাচন করার জন্য, প্রবাসীদের ভোট নেওয়ার জন্য আমি মনে করি মোটেও সরকার প্রস্তুত না, যদি ফেব্রুয়ারিতে ভোট হয় আর কি। সেই ক্ষেত্রে অ্যাপটাই এখনো ডাউনলোড হচ্ছে না। সেকেন্ডলি আবার অ্যাপটা হওয়ার পরে আবার বলছে এত তারিখ থেকে এত তারিখ রেজিস্ট্রেশন চলবে। সেই জিনিসটাও আমার মনে হয় আরো ফ্লেক্সিবল করতে হবে, মানে রেজিস্ট্রেশনটা ওপেন রাখতে হবে সব সময়, যাতে সবাই রেজিস্ট্রেশন করে। এবং আমি মনে করি ফুল এই রেজিস্ট্রেশনটা যত তাড়াতাড়ি হয় এবং এই লজিস্টিকটা কিভাবে কম সময়ে প্রবাসীরা ব্যালটটা পাবে এবং কিভাবে কম সময়ে এটা বাংলাদেশে যাইতে পারে, এমন যদি হয়ে যায় ভোট হয়ে গেছে, ভোটের পরে যাচ্ছে, এটা হইতে পারে, আমাদের কাছে এটা শঙ্কা আছে। সেই জিনিসটা সরকারকে আরো আমাদের কাছে ক্লিয়ার করতে হবে, যে আসলে এই টাইম ডিউরেশনটা তারা কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে তারা নিশ্চিত করবে যে ভোট গণনার আগে ব্যালটটা ওখানে যাবে। সেই বিষয়ে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, এমবাসি বলেন এবং নির্বাচন কমিশন, আমরা আমাদের দাবি সবসময়, আমাদের দাবি এবং আমাদের যে প্রশ্ন আমরা সবসময় করতে থাকবো। ধন্যবাদ। আমাদের অনেক প্রবাসী ভাইরা ইতিমধ্যে আমাদের ফেসবুক লাইভটি দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন। কয়েকজন ভাই অলরেডি আমাদের ফেসবুক পেজে কমেন্ট করছেন। আকবর ভাই, নুরুল আমিন ভাই, আমাদের সাথে আছেন নিলয় ভাই, দিদার বক্স, শাকিল ভাই, আমাদের সাথে আছেন মোহাম্মদ ফজল গাজী ভাই, আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই, এছাড়াও আছেন কামাল এমডি মোস্তফা ভাই। আপনাদের সকলকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এছাড়াও আমাদের কমেন্টে অনেকেই প্রশ্ন লিখছেন। একজন লিখেছেন যে এমডি ওমর ফারুক ভাই লিখছেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হোক। অবশ্যই সেটাও আমরা চাই, এবং প্রবাস থেকেও আমরা চাই বর্তমানে আমাদের সামনে নির্বাচনের তরুণরাই সামনে এগিয়ে থাকবে।
এছাড়াও আমাদের এখানে সৌদি আরব থেকে ভাইরা যুক্ত হয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা কোন শহর থেকে যুক্ত হচ্ছেন সেই শহরের নামটাও যদি উল্লেখ করেন এবং দেশের নামটাও যদি উল্লেখ করেন তাহলে আমরা আপনাকে সুযোগ দিব আমাদের কমেন্টটাকে আমি পড়ার চেষ্টা করব। আনন্দ ভাইয়ের কাছে আবার আসি। ভাই, লজিস্টিক্স চ্যালেঞ্জ, হয়তোবা ভোট দেরিতেও পৌঁছাতে পারে, হয়তোবা নির্বাচন আয়োজন নিয়েও এখনো কিছুটা শঙ্কা আমরা দেখতে পাচ্ছি, যদিও এখনো আমাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে যে একটা বড় বাধা বর্তমানে রয়েছে সেটা হচ্ছে আমাদের জুলাই সনদের বাস্তবায়ন এখনো হয়নি। আইনি ভিত্তি জুলাই সনদে উল্লেখ নাই, অঙ্গীকারনামায় সেটা না দেখেও বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। প্রবাসীরা কিন্তু অনেক দূর থেকে এই বিষয়গুলো দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় প্রবাসীরা সবসময় কিছুটা বিচ্ছিন্ন, মূলধারার রাজনীতিতে কখনো প্রবাসীরা আসতে পারে না, তারা যুক্ত হতে পারে না। এবং আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে একটা বড় রাজনৈতিক দলের অনেক নেতা প্রবাসীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অনেক মন্তব্য করেছেন বিভিন্ন আমাদের মিডিয়াতে। তারাও অনেক সময় প্রবাসীদের ভোটাধিকারকে দেওয়া হচ্ছে এটাকে নিয়েও প্রশ্ন তুলেছেন। আসলে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে ধোঁয়াশা চলছে এবং বর্তমানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেকগুলো প্রশ্ন আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি, সুষ্ঠু ভোট আয়োজন নিয়েও কিছুটা শঙ্কা আমাদের জনগণের মনে রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রবাসীরা আসলে কি ভাবছেন, তারা আসলে কতটা উৎসবমুখর পরিবেশটা দেখছেন প্রবাস থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে, এটা যদি একটু ছোট করে বলতেন। জি ওমর ভাই, আমরা আজকে এই পর্যায়ে পৌঁছেছি হচ্ছে কি একটা জুলাই বিপ্লবের মাধ্যমে। আমরা বিপ্লব পরবর্তীতে আমরা এমন কিছু ঘটনা দেখতে চাই না যেটা আমাদের জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে কি করে, আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে, কর্মচারীকে অনুরোধ করব, আপনারা এমন কিছু করবেন না যেটা আপনারা জুলাই গাদ্দারে পরিণত হন। আপনারা নির্বাচনকে এমন একটা নির্বাচন পরিচালনা করুন যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আমি এর আগেও ডাটা দিয়ে দেখিয়েছি যে প্রবাসীরা হচ্ছে কি আমাদের মোট ভোটারের প্রায় 11%। আপনি 10%-এর বেশি একটা প্রবাসীদেরকে কখনোই আপনার সিস্টেমের বাইরে রেখে আপনি পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। প্রবাসীরা শুধু হচ্ছে গিয়ে রেমিটেন্সের টাকা পাঠাবে আর আপনারা শুধু হাততালি দিবেন বা তাদেরকে একটু মানে কথা ফুল জুড়ে জুড়াবেন, সেটা না। প্রবাসীরা এখানে তাদের রক্তকে পানি করে দেশে টাকা পাঠাচ্ছে, তাদের মেধার জন্য পৃথিবীর সারা প্রান্তে ছড়াই ছিটিয়ে আছে। এবং সেই মেধাকে যদি আমরা প্রপার ব্যবহার করতে পারি, আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা শুধু রেমিটেন্সের মধ্যে, অর্থনীতির চাকাকে ঘোরানোর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা রাজনীতিতে সংযুক্ত হব, দেশের নীতি নির্ধারণীতে আমরা ভূমিকা রাখবো। পরবর্তীতে হয়তো বা আমরা এমনও দাবি আশা করব পরবর্তীতে বা দাবি করব যেতে প্রবাসীদের পক্ষ থেকে যেন সংসদে একটা নির্দিষ্ট কোটা থাকে, যাতে আমরা আমাদের প্রবাসীরা আমাদের বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করতে পারি এবং প্রবাসীদের যে ব্যাপারে যেসব নীতি নির্ধারণ হবে সেটা প্রবাসীরাই ঠিক করবে। এবং প্রবাসের থেকে কি করতে পারে, বিভিন্ন এক্সপার্টিস আছে, যেমন কেউ আইটিতে এক্সপার্টিস আছে, কেউ স্বাস্থ্য খাতে এক্সপার্টিস আছে, কেউ শিক্ষা ক্ষেত্রে এক্সপার্টিস আছে। এবং সে কি কোথায় আছে, কেউ আছে অস্ট্রেলিয়া, কেউ আছে কানাডা, কেউ আছে সুইডেন, কেউ আছে জার্মানি, কেউ বেলজিয়াম। পৃথিবীর সমস্ত পৃথিবীতে কি আমাদের মেধাবীরা এবং এই প্রবাসীরা ছড়িয়ে আছে। এই সমস্ত প্রবাসীদেরকে সম্মান দিয়ে আমাদের কি করতে হবে, এমন একটি নির্বাচনের আয়োজন করতে হবে যে নির্বাচন আমাদের গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে কি করে, প্রতিফলিত করে। এই ৭১ সালের পর ২৪-এর যে গণ অভ্যুত্থান, ২০০০ তরুণ যে প্রাণ দিয়েছে, সেই প্রাণের সাথে যেন আশা করি যে কোনো রাজনৈতিক দল, কোনো সরকারি কর্মকর্তা যেন বিশ্বাসঘাতকতা না করে। অনেক ধন্যবাদ ভাই, আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি পয়েন্টগুলো আসলে তুলে ধরেছেন। এছাড়া আমাদের প্রবাসী ভাইয়েরা অলরেডি অনেকগুলো কমেন্ট করেছেন। একজন ভাই লিখেছেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাই। এছাড়া মালয়েশিয়ার সেলেঙ্গড় থেকে যুক্ত হয়েছেন আমাদের আকবর হোসেন ভাই। মালয়েশিয়ার পাহান ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমাদের একজন ভাই, ওনার আইডিটা হচ্ছে এমডি রকেটস, খুব সুন্দর নাম হয়তো। এছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে পেনং থেকে একজন ভাই যুক্ত হয়েছেন।
সবাইকে অনেক, ইতালি থেকে একজন ভাই যুক্ত হয়েছেন, আশরিফ ভাই। সবাইকে হচ্ছে কি আমার অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে সালাম। কারণ হচ্ছে আমাদের এইসব প্রবাসী ভাইরা, আমি তো এতক্ষণ সমস্ত বিশ্বের কথা বললাম, মালয়েশিয়াও কি হয়, এখানে প্রায় অনেকগুলো স্টেট, প্রায় 14টা স্টেট, এবং এক এক ভাই দূর দূরান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়, বিভিন্ন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা চেষ্টা করি তাদেরকে খুব সামান্য হলেও মানে সহায়তা করার জন্য, তথ্য দিয়ে সহায়তা করার জন্য। আমরা চাই পরবর্তীতে আমরা সমস্ত প্রবাসীরা জন্য একটা পরিবারের ন্যায় কাজ করতে পারি, এনসিপি একটা পরিবারের ন্যায় কাজ করতে পারে, যেখানে একজন আরেকজনের বিপদ আপদে সহায়তায় এগিয়ে আসবে। ধন্যবাদ। এখন ফরদ ভাইয়ের কাছে যাব। ভাই, মালয়েশিয়া তো বাংলাদেশ থেকে যাতায়াত খুব ইজি, মনে হয় খুব কম সময়ের মধ্যে 3 ঘন্টা ফ্লাইটে আসা যায়। আমাদের অনেক রাজনৈতিক বড় বড় নেতারা বিভিন্ন সময় আসেন, তারা প্রবাসীদের সাথে কথা বলেন, আমরা দেখেছি। প্রবাসীদের সমস্যাগুলো কি তারা আদৌ শুনেন? তারা কি প্রবাসীদের সমস্যা সমাধানের ব্যাপারে তারা কি বলছেন? যদিও এখন ভোটাধিকার পেয়ে যাচ্ছি আমরা, আদৌ কি প্রবাসীদের কল্যাণে তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন বা দিবেন, বা প্রতিশ্রুতি যদি আদায় করে নিতে হয় কোন কোন বিষয়গুলো আপনারা তাদের কাছে তুলে ধরবেন? এখানে যদি ওমর ভাই আমি বলি, অন্যান্য রাজনৈতিক দল, আপনি বললেন যে কেউ কেউ প্রবাসীদের নিয়ে কিছু মন্তব্য করছে, যে তাদের দেশ নিয়ে এত ভেবে লাভ কি, তারা গেছে কাজ করবে, টাকা পাঠাবে না। এটাকে আমি বলতেছি, যদি রাজনৈতিক ভাবে বলি, এটা তাদের একটা অজ্ঞতা। কেন? প্রবাসীরা যে কি করতে পারে সেটা কিন্তু জুলাই আন্দোলনে আমরা সচক্ষে পুরো বিশ্বকে দেখায় দিছি না। প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করছে, রাজনীতিক আমাদের বড় বড় নেতারা লাইভে এসে নিউজে এসে বলছে, প্লিজ প্রবাসীরা আপনারা টাকা পাঠানো বন্ধ করবেন না। সো এটা একটা বিষয় তো আমরা সচক্ষেই দেখলাম, যে রাজনৈতিক দলের লোকরা প্রবাসীদের মনে করে দে আর মানি মেকিং মেশিন, ওরা শুধু টাকা পাঠাবে, আমরা এখানে বসে বসে রাজনীতি করব, আর যখন ওদের কোনো দরকার হবে আমরা বলবো ওদের কাজ হলো টাকা পাঠানো, রাজনীতি নিয়ে এত চিন্তা কি। সেটা বলবো ওই দলের অজ্ঞতা। যেই দল প্রবাসীদেরকে যত কাছে টেনে নিতে পারবে, সেই দল এই কোটি মানুষের শুধু ভোট পাবে না, এই কোটি মানুষের কিন্তু বাংলাদেশে আরো কোটি পরিবার আছে। এক কোটি যদি প্রবাসী থাকে, তার উপর ডিপেন্ডেন্ট আরো কয়েক কোটি তার পরিবার আছে। তো তাদেরকে ছোট করে আপনি কখনোই রাজনৈতিকভাবে কখনোই সফল হতে পারবেন না। কারণ যেই লোকটা টাকা পাঠায় তার কথা কিন্তু তার ওয়াইফ শোনে, তার বাবা শোনে। কেন? কারণ সে তার স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে। সেটা হলো একটা অজ্ঞতা। সেকেন্ডলি হলো, রাজনৈতিক দল যে প্রবাসীদেরকে নিয়ে কি করতে পারে, কি করছে, সেটা তো গত 50 বছরের বাংলাদেশের প্রবাসীরা দেখছে না। তো সেই ক্ষেত্রে আমরা যারা বিকল্প খুঁজতেছি, এবং প্রবাসী যারা বিকল্প খুঁজতেছে, তারাও কিন্তু বুঝে গেছে যে পূর্বে তারা আমাদেরকে কখনো তেমন কিছু করে না, এখন এই মুহূর্তেও তারা এসে বলে যে প্রবাসীদের কাজ কি, তারা টাকা পাঠাবে, দেশ নিয়ে এত ভাবা কেন? দেশ নিয়ে প্রবাসীরা ভাববে কেন জানেন? প্রবাসী কিন্তু শুধু যে রেমিটেন্স পাঠায় এরকম না, প্রবাসী কি শুধু আমাদের লেবার শ্রেণী না। এই যে আমরা 3 জন এখানে কথা বলতেছি, আপনি বেলজিয়ামে একটা কর্পোরেট জব করতেছেন, আমাদের এনাম ভাই এখানে একটা হেলথ কেয়ার বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেছে, আমরা কেউ ব্যবসা করতেছি। আমাদের এখানে শুধু কিন্তু রেমিটেন্স না, এখানে অনেক কিছু ইনভলভ আছে। ফার্স্ট অফ অল, আমরা ট্যালেন্ট ট্রান্সফার, আমরা আইডিয়া ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার, এগুলো সব কিন্তু প্রবাসীরা করতে পারে। টাকা আর কত পাঠাবে ভাই, বাট একটা আইডিয়া, একটা টেকনোলজি যদি ট্রান্সফার হয়, এবং এই যে আমাদের প্রবাসী ভাইরা যে এখানে কাজ করতেছে, তারাও কিন্তু এক একজন এক একটা অ্যাসেট। কিভাবে জানেন? তারা বাংলাদেশে কখনো কিছু করে না, এখানে এসে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করতেছে, সে একটা অটোমেশন ফ্যাক্টরি দেখতেছে, সে একটা স্মার্ট ফ্যাক্টরি দেখতেছে, সে অনেক আইডিয়া পাচ্ছে। সে কিন্তু বাংলাদেশে ব্যাক যায়, যদি সরকার তাকে সঠিকভাবে তাকে সহায়তা করে, সে কিন্তু যায় ছোট্ট একটা ফ্যাক্টরি খুলতে পারে, সে কিন্তু যায় ছোট্ট একটা বিজনেস খুলতে পারে। সো আপনি যদি প্রবাসীদের শুধু রেমিটেন্স দিয়ে তাকে মাপতে চান, এটা এই ভুল যারা করবে বাংলাদেশে, ভবিষ্যতে রাজনীতিতে তাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রবাসীদেরকে মূল্যায়ন যারা করবে, তারা যত কাছে টেনে নিবে, তারা রেমিটেন্সও পাবে, তারা আইডিয়াও পাবে, তারা টেকনোলজি পাবে, তারা অনেক কিছু পাবে। কারণ আমাদের প্রবাসীর মধ্যে শুধু অনেক শ্রেণীর লোক আছে, যারা লেবার আছে তাদেরকেও ছোট করে দেখান নাই, কারণ তারা কিন্তু অনেক আইডিয়া এবং স্কিল শিখে তারপরে দেশে ব্যাক যাচ্ছে। সো এটাই আমি বলবো আর কি। সো রাজনৈতিক দলকে আরো সতর্ক হতে হবে, নেক্সট টাইম কথা বলতে হলে ভাবতে হবে যে কাকে নিয়ে কথা বলতেছে, এটার ইম্প্যাক্ট অনেক খারাপ হবে। অবশ্যই। এনাম ভাই, আপনার কি মতামত? প্রবাসীদের মালয়েশিয়া, বিশেষ করে প্রবাসীদের মালয়েশিয়াতে যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে আপনারা বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই কথা বলছেন, তাদের কাছ থেকে কি শুনছেন, বা আপনাদের সমস্যাগুলো কি তারা শুনছে কিনা? যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে ওইভাবে চিন্তা করে না, ওরা জাস্ট চিন্তা করে যে আমাদের প্রবাসীরা যারা আছে ওরা হচ্ছে টাকা পাঠাবে, আর
ওরা তো এতদিন ভোটাধিকার ছিল না, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে অ্যাজ এ প্রবাসী ওদেরকে কনসার্ন বা হিসাবের মধ্যে না রাখলেও চলতো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এখন আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে চিন্তা করার জন্যই আমরা কাজ করছি, যাতে যেখানে যে বাংলাদেশে কি হবে প্রবাসীরা তার যার যার যোগ্যতা অনুসারে মূল্যায়িত হবে। আমরা প্রবাসে থাকি, আমরা কি করতে পারি, শুধু টাকা পাঠাবো না, আমরা বাংলাদেশের নীতি নির্ধারণের ক্ষেত্রেও আমরা অংশগ্রহণ করতে পারি। যেমন আপনি এখন বেলজিয়ামে আছেন, আমি মালয়েশিয়াতে আছি, আমরা কি করতে পারছি, কানেক্ট হয়ে একটা ডিসিশন নিতে পারতেছি, একটা মিটিং করতে পারতেছি। তো ওয়াই নট আমি মালয়েশিয়াতে থেকে বাংলাদেশে যখন নাকি সেক্টর হেলথ কেয়ার সেক্টরে কোনো নীতি নির্ধারণী কোনো মিটিং হবে, সেখানে আমি আমার মতামত দিতে পারি। আমি মালয়েশিয়া থেকে এটা মতামত দিতে পারি, আপনি বেলজিয়াম থেকে অথবা কেউ ফ্রান্স থেকে, কেউ জার্মানি থেকেও সেই মতামত দিতে পারে। অথবা এখানে যেটা আমাদের ফরহাদ ভাই বললো, এখানে আমাদের যেসব প্রবাসী ভাইয়েরা এখানে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে, সেই দক্ষতাগুলো বাংলাদেশে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে আমরা এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, আমাদের একটা নিজস্ব একটা পরিকল্পনা থাকবে। পরবর্তীতে সরকারের একটা পরিকল্পনা থাকতে হবে যে এই দক্ষ শ্রমিকগুলো কিভাবে বাংলাদেশে যে আরো দক্ষ এবং কর্মঠ হইতে পারে। কারণ আমরা যেভাবে গত 40 বছর ধরে শুধু বিদেশে শ্রমিক পাঠাচ্ছি, আমার মনে হয় যে আমি এটা এই ট্রেন্ড থেকে চেঞ্জ হয়ে আমরা অন্যভাবে আমাদের নিজের দেশকে কিভাবে দক্ষ শ্রমিক দিয়ে আরো নিজের দেশকে উন্নত করা যায় সেইভাবে আমাদেরকে চিন্তা করা উচিত। কারণ আমাদের নিজের দেশে যখন নাকি আমাদের নিজস্ব দক্ষ শ্রমিক বা দক্ষ লোক তৈরি না হবে, সে পর্যন্ত দেশ উন্নত হবে না। সমস্ত বিশ্বের কাছে আমাদের মর্যাদাকে আরো উন্নত করার জন্য আমাদের নিজস্ব দক্ষ শ্রমশক্তি তৈরি করা দরকার, এবং সে ব্যাপারে আমরা কাজ করব এবং আমরা আশা করব যে সরকারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। ধন্যবাদ ভাই। আমাদের প্রবাসী ভাইরা এখনো কমেন্ট করছেন। নুরুল আমিন ভাই আবার লিখেছেন, ভাই আপনার নামটা বলিয়েন। নুরুল ভাই আপনার নামটা বলে দিলাম। এরপরে আছেন ওয়াসিম আকরাম অনিক ভাই, আকবর ভাই আবার কমেন্ট করেছেন, ফরহাদ ভাই জিন্দাবাদ, আপনাকে অনেক সুন্দর কথা বলছেন, অনেক ধন্যবাদ ভাই। জুয়েল ভাই যুক্ত আছেন, এছাড়া আমাদের প্রবাসী ভাইরা যুক্ত আছেন। আমার টেকনিক্যাল টিম একটা জিনিস চাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে থেকে যারা আমাদেরকে শুনছেন, আপনাদের মধ্যে থেকে কেউ কি আমাদের এই লাইভে যুক্ত হতে চান কিনা, এইটা একটু আপনারা কমেন্টে লিখেন। আমরা চেষ্টা করব আপনাদের মধ্যে থেকে কাউকে হয়তো এই আলোচনার শেষ পর্যায়ে লাইভে যুক্ত করতে। যদিও একটু টেকনিক্যাল সমস্যা আছে, বাট চেষ্টা করব। যদি আপনি ল্যাপটপ থেকে যুক্ত হন বা ফোন থেকে যুক্ত হন, আপনি একটু কমেন্ট করেন যে আপনি কি আমাদের আলোচনায় যুক্ত হতে চান কিনা। আপনাদের কাছ থেকে দুই একটা প্রশ্ন আমরা লাইভ বা সরাসরি নিতে পারি কিনা। আচ্ছা, আলোচনার এখন তৃতীয় পর্বে যাচ্ছি, যে আমাদের প্রবাসী ভোট আয়োজনের বা প্রবাস থেকে ভোট দেওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ভোটার হিসেবে নিবন্ধিত হতে হবে। সেটা তো অবশ্যই অ্যাপের মাধ্যমে আপনি নিবন্ধন হবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার থাকতে হবে। আমরা যতটুকু শুনেছি যে কুয়ালালামপুরের মিশন থেকে বা আপনাদের এমবাসি থেকে এখন মনে হয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও বিতরণ কার্যক্রম চলছে। এই বিষয়ে কি আপনারা সাড়া পাচ্ছেন প্রবাসীদের কাছ থেকে? কি পরিমাণ নিবন্ধন কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো কি প্রবাসীরা জানে, বা মিশন থেকে কি যথেষ্ট রকমের প্রচারণা আছে কিনা, এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। প্রথমে একটু ফরহাদ ভাইয়ের কাছে জানতে চাই। আসলে একটা জিনিস এখনো আমাদের কাছে ধোঁয়াশা, যেমন আমাদের এই এনসিপির এক ভাই বলছে যে আপনারা যে লাইভটা করতেছেন, আপনারা কি জানেন যে আসলে ভোটিং সিস্টেমটা কিভাবে হবে? আমাদের এই কমিটির মালয়েশিয়া একজন বলছে। সো ওনার কোশ্চেনটা কিন্তু আমাকে একটা চ্যালেঞ্জের মধ্যে, যে ঠিক আছে আমরা তো এখনো ইনফরমেশনগুলো ফুললি ক্লিয়ার না, এখনো অ্যাপটাও ডাউনলোড করতে পারছি না, তাহলে আসলে আমরা কিভাবে মানুষকে হেল্প করব? পরবর্তীতে আমি দেখলাম যে কিছু কিছু বিষয়ে আমরা মোটামুটি কনফার্ম যে প্রসেসটা এরকম, বাট ওই প্রসেসের মধ্যে কিছু ধোঁয়াশা আছে। যেমন লজিস্টিক টাইমটা, কিভাবে এত কম সময়ে একটা ভোট আসবে, ভোট দিবে, আবার যাবে, আবার গণনা করে সেটা আবার ফলাফলে হবে। সো এই বিষয়গুলা আমাদের কাছে এখনো মানে মনে হচ্ছে নির্বাচন কমিশন ইজ নট রেডি ইয়েট। যদি প্রবাসীদের এত কোটি কোটি ভোট তারা নিয়ে এটাকে আসলেই রেজাল্টে নিতে চায়, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন রেডি না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তাদের ওরকম কোনো প্রচারণাও আমরা দেখি না, যে তারা কি শুধু আমরা দাবি করছি প্রবাসীদের ভোট দিতে হবে, যার কারণে বলছে যে আমরা হ্যাঁ প্রবাসীদেরকে ভোট দিতে দিব, কিন্তু বাস্তবিক পক্ষে তারা এটা নিয়ে এতটা কনসার্ন না। এই বিষয়গুলো অবশ্যই আমরা যদি আমরা এর কোনো ঘাটতি দেখি, আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ চালায় যাব, এবং আমাদের পক্ষ থেকে যেভাবে আমরা ভোটাধিকার আদায় করছি সেই ওয়েতে আমরা এই প্রসেসটার যথাযথ
যথাযথ প্রয়োগ নিয়েও আমরা এটা কোশ্চেন এবং আমাদের মন মতো না হওয়া পর্যন্ত আমরা এটা নিয়ে আমাদের প্রতিবাদ চালায় যাব। বাট একটা জিনিস মনে হচ্ছে এমবাসির কোনো ইন্টারেস্ট আমরা দেখি না এই বিষয়টা নিয়ে। এমবাসির ইন্টারেস্ট দেখি না, খুব একটা দেখি না বলবো, একদম দেখি না বলবো না। সো সেই ক্ষেত্রে এমবাসি একটা বড় ফ্যাক্টর, কারণ এমবাসি যেটা করতে পারে অনেক প্রবাসী হয়ে আমরা অনেক কিছু করতে পারি না। এমবাসির একটা আপনার কার্যকরী তাদের একটা লিগালাইজেশন একটা ওয়েতে তারা অনেক কিছু করতে পারে। বাট সেই ক্ষেত্রে এমবাসির থেকে আমরা মনে করি তারা একদমই নিষ্ক্রিয় আছে এখনো। সেটা কেন আছে আমরা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করব। এবং আমরা মনে করি এমবাসি যদি আগে না আসে, প্রবাসীদের ভোটটাকে যদি তারা নির্বাচন কমিশনের ফুল প্রসেসটাকে কিভাবে স্মুথ করা যায় এবং কিভাবে অনেক প্রচার করা যায় সেটা যদি না করে, তাহলে আমি খুব একটা আহামরি প্রবাসীদের ভোটটা যদি দেয়ও না, গণনায় না আসে, আমি মনে করবো পুরো প্রসেসটাই বৃথা হবে। সো যার কারণে আমরা এমবাসির উপরে খুবই আশা ব্যক্ত করব এবং তাদের উপর সবসময় দাবি জানাই যাব যে আপনারা এটাকে বেশি বেশি প্রচার করেন এবং যারাই পাসপোর্ট করতে যায়, যারাই যে কোনো কারণে এমবাসিতে যায়, একটা লিফলেট বা কিছু একটা দিয়ে দেন। একটা লিফলেট হইতে পারে যে পাসপোর্ট জমা হইলো বা পাসপোর্ট উঠলো, সাথে একটা লিফলেট দিয়ে দিল যে এভাবে হবে, এভাবে করে ভোটটা হবে, আপনারা অ্যাপটা ডাউনলোড করেন। কারণ আমরা কত মানুষকে বলবো, মানুষ তো মালয়েশিয়া আপনি বললেন না 10 লাখ, আসলে বৈধ অবৈধভাবে আমরা মনে করি মালয়েশিয়াতে 2 মিলিয়নের অধিক বাংলাদেশি আছে। কারণ সবাই ডেটা তো নাই, অনেকে টুরিস্টে আছে, অনেক ভাবেই আছে। সো কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলবো এমবাসির একটা অ্যাওয়ারনেস এবং এমবাসির প্রচারটা হবে খুবই ইম্পর্টেন্ট, আমরা যেটা এমবাসির কাছে আশা করবো আর কি। আচ্ছা, আমাদের এখানে কমেন্ট করেছেন ইকবাল ভাই, উনি লিখেছেন ভাই প্রবাসীরা কি শুধু ভোটার আইডি দিয়ে ভোট দিতে পারবেন কিনা, নাকি সাথে পাসপোর্টও লাগবে? ভাই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার শুধু ভোট নাম্বারটা থাকলেই হচ্ছে, এটা দিয়েই আপনি নিবন্ধন করতে পারবেন। তবে আমরা অ্যাপের একটা ট্রায়াল ভার্সন দেখেছি যেখানে নির্বাচন কমিশন পাসপোর্টকেও যুক্ত করেছে, যেখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিলেও আপনি সাথে সাথে সেই ভেরিফিকেশনটি করে নিতে পারবেন। তবে আমরা এখনো শিওর না যে পাসপোর্টটা অবশ্যই থাকতে হবে কিনা, কারণ অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের কাছে হয়তো পাসপোর্ট নাই, বা অনেকে হয়তো পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়েছেন, বা অনেক ভাইরা আছেন যারা সঙ্গত কারণেই তাদের পাসপোর্টটি এখন তাদের সাথে নাই, তারাও তো আসলে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে চাচ্ছেন না, তবে তারাও কিন্তু ভোট করতে যুক্ত হতে পারবেন। শুধু ভোটাধিকার হলেই আপাতত আপনি ভোট দিতে পারবেন, এতটুকু আমরা জানি। তবে সামনের আরো আপডেট তথ্যগুলো আমরা আমাদের প্রবাসী ভোট সহায়তা সেল থেকে, এই পেজ থেকে আমরা শেয়ার করার চেষ্টা করব। আরেকজন ভাই লিখেছেন এমবেসি শুধু খালি নামে আছে, কোনো কাজেই না। আরেকজন ভাই লিখেছেন আচ্ছা, আরেকজন ভাই লিখেছেন যে আপাতত বাহিরে আছি ভাইয়া। তো যুক্ত হওয়ার জন্য যারা যারা আসলে যুক্ত হতে চান তাদেরকে আমি যখন বলেছিলাম, একজন লিখছেন বাইরে আছি। যারা ঘরে আছেন আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাদের আলোচনায় যুক্ত হতে চান কমেন্ট করেন, আমরা আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করবে আপনাদেরকে যুক্ত করার। এনম ভাই, এমবেসিতে তো মনে হয় বর্তমানে কার্যক্রম প্রক্রিয়া চলছে প্রবাসী ভোটার নিবন্ধন, যেটা ফরহাদ ভাই বললেন, আপনার কি মতামত এই বিষয়ে? জি ওমর ভাই, এখানে এমবেসি যেটা কার্যক্রম চালাচ্ছে সেটা হচ্ছে অনেকটা গতানুগতিক বা রুটিন ওয়ার্ক। ওনারা নতুন যেটা হচ্ছে কি ভোটার আইডি বা যেটা হচ্ছে এনআইডি করার জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, এখন সেই প্রসেসটা কিন্তু ওনারা যে জিনিসটা করা উচিত ছিল, যেটা হচ্ছে কি মোর অ্যাওয়ারনেস বা মোর ক্যাম্পিং, সেই কাজটা ওনারা করছে না আর কি। এটা ওনাদের কাছে আশা করি। এখন আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা যেটা করব বা আমরা যেটা করতে পারি এখন, যে নির্বাচন, আমরা রাজনৈতিক দল হিসেবে সাধারণ জনগণকে বা সাধারণ যেসব মালয়েশিয়ান প্রবাসীরা আছে যাদের এখনো এনআইডি নাই, এনআইডি, তো ওনাদেরকে আমরা এনআইডি কিভাবে করা যায় এবং হাই কমিশন থেকে কিভাবে সহায়তা পাওয়া যায় সেই ব্যাপারে ওনাদেরকে সহায়তা করতে পারি, যাতে ওনারা আমাদের বেশি সংখ্যক বা অধিক সংখ্যক যেন প্রবাসীরা এই প্রক্রিয়ায় সংযুক্ত হইতে পারে। আর হাই কমিশনের প্রতি যেটা দাবি থাকবে বা আহ্বান থাকবে, যাতে ওনারা এই ব্যাপারে আরো বেশি কার্যক্রম, সক্রিয় এবং দৃশ্যমান কিছু কার্যক্রম গ্রহণ করে, যার ফলে মানুষ আরো বেশি উদ্যোগী হবে এনআইডি করার জন্য এবং এই জিনিসটাকে যেন খুব সহজ করে। ধন্যবাদ। আসলে এই প্রক্রিয়াকে সহজ করার জন্য কিন্তু সব জায়গা থেকে আমাদের দাবি জারি আছে।
আশা করছি অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের নির্বাচন কমিশন হয়তো কাজ করছেন, তবে প্রবাসীদের ভোট আয়োজন নিয়ে তাদের মধ্যে যে আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, আমাদের অন্যান্য দূতাবাসগুলো থেকে সেই ধরনের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আজকের এই ব্রডকাস্টের মাধ্যমে আমি আসলে আহ্বান জানাবো আমাদের যে ভাইয়েরা দূতাবাসে কাজ করছেন, আমাদের প্রবাসীদেরকে জীবন মান উন্নয়নে যারা কাজ করেন, এছাড়া অন্য যত সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা প্রবাসে কাজ করছেন, সকলকে আমি আসলে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রবাসীদের ভোট প্রদানের বিষয়টি সহজীকরণ করার জন্য আপনারা আপনাদের পরামর্শগুলো সবসময় জারি রাখবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে লাইভ স্ট্রিম পডকাস্টের প্রায় 50 মিনিট আলোচনা হলো। শেষ প্রশ্ন আপনাদের দুইজনেরই কাছে, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং প্রবাসীদের ভোট এবং প্রবাসীদের দাবি দাওয়াগুলো নিয়ে আমাদের রাজনৈতিক মহলে বর্তমানে যে আলোচনা হচ্ছে, এ বিষয়ে আপনাদের শেষ কোনো মন্তব্য যদি থাকে একটু জানাবেন, বা দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলতে চান ছোট্ট করে 2 মিনিটের মধ্যে একটু বলবেন। প্রথমে আমি যাবো একটু ফরাদ ভাইয়ের কাছে। জি ভাইয়া, বলবো আমি প্রবাসীদের উদ্দেশ্যেই বলবো, যেহেতু আমরা প্রবাসে আছি, প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যে আমরা কিন্তু প্রবাসে একটা ক্ষণস্থায়ী টাইমের জন্য আছি। আমরা যখন আমাদের একটা সার্টেন পিরিয়ড পরে ব্যাক যাইতে হবে। সো আপনারা যে এই যে কষ্ট করে আমরা সবাই এখানে আসছি, কাজ করি, যাই করি, ব্যবসা করি, দিন শেষে আমাদের শিকড়ের টান কিন্তু, মাটির টান কিন্তু বাংলাদেশ, তাই না? সো এই মাটির টানটাকে শুধু টাকা পাঠায় আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। এই মাটির টানের মধ্যে আপনার দাবি দেওয়া সবকিছু আদায় করে নিতে হবে, যার একটা উপায় হলো আপনাকে ভোটে অংশগ্রহণ করতে হবে। আপনি যেই দলেই ভোট দেন, আপনি যদি এই ভোটটা নিয়ে একটু সিরিয়াস হইতে হবে, কারণ আপনি এখন ভোটের সময় ভোট দিবেন না, এটা নিয়ে অনিয়ায় থাকবেন, পরে বলবেন আমাদের দেশের নেতা খারাপ। এখন তো আপনার নেতা ভালো চুজ করার টাইম আসছে, তাহলে আপনার একটা ভোটও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং আপনার ফ্যামিলির ভোটটাও ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার ভোটটা দিবেন, আপনার ফ্যামিলিকেও বলবেন যে কিভাবে ভোটটা দিতে হবে। আপনার যারা আমরা বিদেশে থাকি তারা কিন্তু আরো বেশি বুঝি যে আমাদের দেশটা কত পিছায় আছে। এই পিছায় থাকার কারণটাই হলো আমরা কখনোই যোগ্য নেতৃত্বকে ভোট দেই না। আমরা যে আইসা ভোটের আগের দিন 20 টাকা দিয়ে যায়, 1000 টাকা দিয়ে যায়, তাকে ভোট দেই। এখানে বাংলাদেশের জনগণেরও একটা প্রবলেম আছে। সো সেই ক্ষেত্রে আপনারা দেখেন এই প্রবলেমের কারণে আজকে আমাদের দেশটা কোথায়। আপনারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, যারা বিভিন্ন দুবাই আছেন, দেখেন তাদের অগ্রগতি দেখেন, আর আমরা দিন দিন পিছায় যাচ্ছি। তাহলে আপনারা এই ভোটটা নিয়ে সিরিয়াস হইতে হবে, এবং আপনাদের ফ্যামিলিদেরকেও বলতে হবে যে ভোট দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই সচেতন হয়ে ভোট দিবা, নাহলে ভোটের পরে বলবা না রাজনীতিবিদরা খারাপ, নেতা খারাপ, এটা বলা যাবে না। আপনারা আপনাদের ভোটটা চিন্তা ভাবনা করে দিবেন, এবং ভোটটা নিয়ে আপনাদের ফ্যামিলিকেও আপনারা বোঝাবেন। এটাই আমি বলবো প্রবাসীদের ক্ষেত্রে। ধন্যবাদ। জেনে বুঝে ভোট দিবেন এবং সৎ যোগ্য মানুষকেই আপনারা ভোট দিবেন। খুব সুন্দর বার্তা দিয়েছেন ভাই। আনাম ভাইয়ের কাছে। আনাম ভাই। জি, ফরাদ ভাই চমৎকার করে বলেছে, আমার কথাগুলোই উনি বলে ফেলছে। তো আমি নতুন করে যদি বলতে চাই, সেটা বলবো যে পৃথিবীর সমস্ত প্রবাসীদেরকেই, যে যেখানে আছে না কেন, এখন অনেকে আছে যারা আছে কি ইউরোপ কান্ট্রিগুলোতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, ওনারা অনেক সেফ, ওনারা বাংলাদেশে ব্যাক না করলেও চলে। যেমন আমরা মালয়েশিয়া থেকে আছি, আমাদের ব্যাক করতে হবে। মিডল ইস্টে যারা আছে আমাদেরকে ব্যাক করতে হবে, আমাদের এখানে থাকার কোনো সুযোগ নেই, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো আমরা সেই জন্য সমস্ত প্রবাসীদেরকে বলবো, আপনারা যার যার অবস্থান থেকেই করেন না কেন, দেশকে ভালোবেসে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনাদের সাধ্যের মধ্যে সবকিছু আমাদেরকে সমর্থন দিবেন, এই নতুন রাষ্ট্রকে সমর্থন দিবেন। কারণ রাষ্ট্রটা এই 24-এর গণ অভ্যুত্থানের পর যেন আবার বিপথে না যায়। এই বাংলাদেশ বারবার রক্ত দিতে দিতে ক্লান্ত। এই 24-এর গণ অভ্যুত্থানে 2000 তরুণের যে অকাতরে প্রাণ বিলি দিয়েছে, সেই প্রাণ বিলে দেওয়ার মানে এই জিনিসটাকে আমি, এই ত্যাগটাকে আমার নিজের চোখে দেখেছি, আমাদের সময় দেখেছি। তো সেই ত্যাগের সাথে আমি শরিক হওয়ার জন্য আমি রাজনীতিতে আসা। আমি পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত এক্সপার্টদেরকে বলবো, আপনারা এগিয়ে আসুন। একটা দেশে যখন নাকি নির্দিষ্ট সংখ্যক ভালো রাজনীতিবিদ না আসে, তখন সেই দেশে রাজনীতি পরিশুদ্ধ হবে না। আপনি রাজনীতিবিদদেরকে গালি দিবেন, আপনি রাজনীতিতে আসবেন না, আপনার এখানে রাজনীতিতে আপনার কি করবেন না, ভূমিকা রাখবেন না, আপনি রাজনীতিবিদদেরকে গালি দিয়ে আপনার দায়িত্ব পালন করে ফেলবেন। এটা কখনোই সম্ভব না যে একটা ভালো রাষ্ট্র গঠন করার জন্য। আপনাকে রাজনীতির মধ্যে কন্ট্রিবিউশন করতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে ত্যাগ তিতিক্ষা করতে হবে। আমি রাজনীতিতে আসছি ত্যাগ তিতিক্ষা করার জন্য, নিজের ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য না। আমি নিজে ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফ ডক্টর। আমাদের এখানে রাজনীতির থেকে এখানে কিছু পাওয়ার জন্য আসিনি, আমি টোটালি হচ্ছে কি ত্যাগ তিতিক্ষা করার জন্য আসছি। এবং সমস্ত প্রবাসীদেরকে বলবো,
আপনারা রাজনীতিতে আসুন, নিজেদের ভূমিকা পালন করুন এবং এমনভাবে ভূমিকা পালন করুন যাতে রাজনীতিবিদরা সঠিক পথে থাকতে বাধ্য হয়। এনসিপি কোনো একক নেতৃত্বের দল নয়, এনসিপি হচ্ছে বহু নেতৃত্ব। আমরা মালয়েশিয়া থেকে এটা আমরা অন্ততপক্ষে চেষ্টা করব কিভাবে বহু নেতৃত্ব, সমপর্যায়ের অনেকগুলো নেতৃত্ব একসাথে কাজ করতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা প্রবাসীরা বা যারা পৃথিবীর সারা প্রান্তে ছড়িয়ে আছে, বিভিন্ন ট্যালেন্টরা আছে, তারা বিচ্ছিন্ন না হয়ে ইউনাইটেড হয়ে কিভাবে দেশকে একটা উন্নয়ন মুখে বা একটা অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং যার যার জায়গা থেকে আমরা যে ভোটাধিকার যে প্রয়োগের যে আমাদের প্রথম যে আমাদের অধিকারটা ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করে আমাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। পৃথিবীর যেখানে যত প্রবাসীরা আছেন সবাইকে আহ্বান করব, আপনারা আসুন রাজনীতিতে, আপনাদের নিজেদের অবদান রাখুন, সেটা ভোটের মাধ্যমে হোক, আবার সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে হোক, অথবা আপনার যেটা হচ্ছে গিয়ে চিন্তা মেধা দিয়ে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় সেভাবে আপনারা অংশগ্রহণ করুন। খুব ধন্যবাদ ভাইয়া, চমৎকার করে আসলে পুরো জিনিসটা সামারাইজ করার জন্য। একজন ভাই আমাদের এখানে প্রশ্ন করেছেন যে যখন অনলাইনে ব্যাংক লেনদেন, পাসপোর্ট নবায়ন, ট্যাক্স ফাইল করা সম্ভব, তখন অনলাইন ভোট দেওয়া যাবে না কেন? আসলে ভাইয়া খুব যুক্তিযুক্ত একটা প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবো এবং আমরা এটা নিয়ে অলরেডি কথা বলেছি। আশা করব নির্বাচন কমিশন হয়তো পরবর্তী নির্বাচনগুলোতে প্রবাসীদের অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থাটি রাখবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রশ্নটা কোথায়, প্রশ্নটা কি আসছে? হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র ও ই পাসপোর্ট দিয়ে ডিজিটাল ভোটিং সিস্টেম তৈরি করা কি এত কঠিন, যাহা করা সম্ভব না? আসলে এই প্রশ্নটার একটা যুক্তি আছে। বাংলাদেশ যখন বলি না আমরা তথ্য প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে গিয়েছি, ডিজিটাল বাংলাদেশের অনেকগুলো পরিকল্পনা আমরা করে প্রায় একটা ডিজিটাল দেশ হয়ে যাওয়ার পথে আমরা প্রায় চলে গিয়েছিলাম। সেই পর্যায়ে যখন দাঁড়িয়ে এবং একবিংশ শতাব্দীর এমন একটা যুগে দাঁড়িয়ে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি অনেক কাজই করে ফেলতে পারেন, ঠিক এই সময়ে যদি আপনি মানে জাতীয় পরিচয়পত্র যেটা প্রায় ইলেকট্রনিক হয়ে গেছে, ইলেকট্রনিক পাসপোর্টও হয়ে গেছে, তাহলে ভোটটা কেন আপনি ইলেকট্রনিক ভাবে করতে পারছেন না? এটা আসলে এত কঠিন কিছু না, হয়তো উদ্যোগ এবং সময়ের অভাব বা কিছুটা আমরা দেখবো যে সদিচ্ছার অভাব। কারণ আমরা দেখতে পাচ্ছি কিছুদিন মানে বিগত সময়গুলো থেকেও এবং এখনো নির্বাচন কমিশন কিন্তু কিছু স্বেচ্ছাচারী ভূমিকা পালন করছে। তারা বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যখন শাপলা প্রতীক চাওয়া হয়েছে তা নিয়ে তারা কোনো আইনি ব্যাখ্যা দেয়নি। তাদেরকে শাপলা প্রতীক না দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের নীরবতা পালন করেছে। তবে এরকম স্বেচ্ছাচারী ভূমিকা আশা করি নির্বাচন কমিশন সরে আসবে এবং আমাদের প্রবাসীদের যে দাবিটা আছে অনলাইনে ভোট আয়োজনের এই বিষয়ে তারা কার্যকরী উদ্যোগ নেবে। তো অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য। আশা করি আমাদের মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন তারা আমাদের আজকের এই আয়োজন থেকে কিছুটা হলেও জানতে পেরেছেন প্রবাসী ভোট আয়োজন নিয়ে। প্রবাস থেকে আপনারা বস্টার ব্যালটের মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে কিভাবে যুক্ত হবেন সেই বিষয়ে খুঁটিনাটিগুলো আজকে আমরা আলোচনা করেছি। পরিশেষে আমি একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, জুলাইতে প্রবাসীরা যেভাবে আন্দোলনে সমর্থন জানিয়েছেন, আমাদের প্রবাসের একটা বড় অংশ কিন্তু বিভিন্ন উন্মুক্ত স্থানে এমবাসির সামনে তারা কিন্তু আন্দোলনেও গিয়েছেন। তারা কিন্তু সহযোগিতা, সহমর্মিতা এবং প্রবাস থেকে যতটুকু সম্ভব যে সাপোর্ট তারা কিন্তু দেখিয়েছেন। এবং তার একটা বড় উদাহরণ আমিরাতে আমাদের প্রবাসীদের একটা বড় অংশ, যেখানে রাজতন্ত্রের এত কড়া নিয়মের মধ্যে থেকেও কিন্তু তারা যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যাওয়ার ফলে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না, তখন কিন্তু তারা আমিরাত সরকারের কাছে আবেদন করেছিলেন যে বাংলাদেশে 3 দিনের বা 4 দিনের একটা ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না, আমিরাত সরকার বা আরব আমিরাত তারা কি উদ্যোগ নিচ্ছে? এই দাবিটা নিয়ে কিন্তু তারা সরকারের কাছে তারা গিয়েছিলেন এবং আমাদের ভাইরা কিন্তু সমবেত হয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখেছি আমাদের এমবেসিরই বা পতিত আওয়ামী লীগ সরকারের একটি গ্রুপ এই প্রবাসীদের দাবিকে তারা সরকার বিরোধী দাবি উল্লেখ করে মামলা করেছেন, যার ফলে আমাদের প্রবাসী ভাইয়েরা কারাবন্দী ছিলেন। তার মধ্যে প্রায় 57 জন ছাড়া পেয়েছেন, কিন্তু এখনো কিন্তু 25 জন জুলাই যোদ্ধা আমাদের আরব আমিরাতের কারাগারে বন্দী আছেন। তার মধ্যে একজন ভাই আব্দুল হামিদ ভাই কয়েকদিন আগে আমাদের
ছেড়ে তিনি চলে গেছেন, তিনি কারা অন্তরীণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। তবে আমরা এটা দাবি জানাই বাংলাদেশ সরকারের কাছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, তাদেরকে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য যে 24 জন জুলাই যোদ্ধা এখনো আমাদের আরব আমিরাতের কারাগারে বন্দী আছেন, তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য এবং তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আসার জন্য সসম্মানে। কারণ এই ভাইয়েরা তারা রাষ্ট্রীয় বিরোধী কোনো কার্যক্রমে যুক্ত হন নাই, তারা শুধু জানতে চেয়েছিলেন সরকারের কাছে বাংলাদেশে পরিবারের তারা খোঁজ চান, কারণ তারা দূর থেকে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে কোনো তথ্য পাচ্ছিলেন না। এছাড়াও আমি অনুরোধ করব কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য, যাতে করে পতিত স্বৈরাচারেরা যারা এখনো বিভিন্ন এমবাসি গুলোতে লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, তারা যত রকমের তারা এখনো কিন্তু আমাদের জুলাইয়ে যারা খুব সামনে থেকে কাজ করেছেন তাদের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করছেন, তাদেরকে মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো ছাড়া তাদেরকে এমবাসি থেকে যাতে অপসারণ করা হয়। এবং এই ধরনের মামলা বা এই ধরনের কোন রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলক মামলা যাতে পরবর্তীতে আর কোনো দেশ যাতে করতে না পারে, বা আমাদের এমবাসি থেকে যাতে সহযোগিতা করার এইরকম দুঃসাহস আর কেউ যাতে না দেখায়, এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যাতে আর কখনো কারাগারে বন্দী না হয়, এই আবেদন জানাবো বাংলাদেশ সরকারের কাছে। তো এই বলেই আজকে আমাদের প্রবাস থেকে প্রথম ভোটের লাইভ পডকাস্ট শেষ করছি। অনেক ধন্যবাদ আনাম ভাই এবং ফরহাদ ভাই আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা আমরা কথা বললাম। অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। জি ওমর আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা সংযুক্ত থাকবো এবং প্রবাসীদের জন্য অনবরত কাজ করে যাব। জি ওমর আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমরা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো এই যে ভাইয়ের প্রবাসী ভোট সহায়তা কেন্দ্রটা আপনাকে ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেহেতু ওনারা ফুল ভোটিং প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে অ্যাওয়ার্ড করবে। সো ধন্যবাদ ভাই সবাইকে। ধন্যবাদ তাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাই যে যেখানে আছেন, সবাইকে শুভরাত্রি, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।